বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। 3 নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল 4 নম্বর, 3টের মধ্যে 2টো করলাম। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। 4টের পর আমরা টাইম দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরো কিছু পুলিশের রদবদল হবে, সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার 4 o'clock। এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে। আমরা এটাও বলেছি, দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন, তাদের দিকটাও আমাদের দেখা উচিত। যাই হোক, সব কথা তো আর মিনিটসে লেখা যায় না, কিন্তু ওরা চেয়েছে বলেই বিনীত ওদের কথাটা মেনে নিয়ে আমাদের রেসপন্স করেছেন, জানিয়েছেন। তাই তিনি হয়তো সিপি থাকবেন না যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশনটা না হচ্ছে, নতুন সিপি আসবেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। অর্থাৎ 4টে পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট আমরা কিন্তু মেনে নিয়েছি। চতুর্থত আমরা নিজেদের থেকেই, যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা, যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন, আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন। আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি, যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো মানুষের স্বার্থে। চারিদিকে বন্যা হচ্ছে, আমার কাছে খবর আছে হুগলিতে খানাকুলে 35 জন মানুষ ট্র্যাপড হয়ে আছে। তাদের আগে বেরোতে বলা হয়েছিল, তারা বেরোতে পারেনি, কিন্তু জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিভিসি, পাঞ্চেত এবং তেনুঘাট। মিটিং শেষ হওয়ার পরেও আমি হেমন্ত সোরেনের সাথে 3 বার কথা বলেছি, তাকে আমি বারবার রিকোয়েস্ট করেছি, কিন্তু আমি জানি না তারা কি করবে, কারণ ইতিমধ্যে যে জল ছেড়েছেন তাতে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা অনেকটাই এফেক্টেড হয়েছে। হাওড়া, আমি নিজে যে বাড়ি আদিগঙ্গার সামনে থাকি, আমি দেখতে গিয়েছিলাম কি অবস্থা জলের।
আমি এতটা জল আসতে কোনোদিনও দেখিনি, কারণ আমাদের গোলাটা হচ্ছে সবচেয়ে উঁচু, আমাদের এই জায়গাটা। আমরা সিঁড়ি বানিয়ে দিয়েছিলাম, প্রায় 14-15টা সিঁড়ি ছিল, একদম পুরো ভরাট হতে আর 5টা সিঁড়ি মাত্র বাকি আছে। এরপর যদি আবার জল ওরা রাত্রে ছেড়ে দেয় বারণ করা সত্ত্বেও, তাহলে কিন্তু বন্যাকে আটকানো যাবে না। ওরা আমরা তোমাদের এখানে বন্যা হবে বলে তুমি আর একটা রাজ্যকে তো ভাসাতে পারো না। আমাদের না জানিয়ে সকালে প্রায় 80-90 হাজার কিউসেক ওয়াটার ছেড়ে দিয়েছে, ফলে একেতে 3-4 দিন কন্টিনিউয়াস বৃষ্টি। এমনিতেই গঙ্গাগুলো, আমাদের নদীগুলো ওভারফ্লো, ড্যামগুলো ওভারফ্লো ছিল, তার মধ্যে এই জলে আস্তে আস্তে কাল সকালে বিকেলে পৌঁছবে। আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান, এবং আপনাদের থ্রুতে বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে ডিএম, এসপি, অ্যাডিশনাল ডিএম, অ্যাডিশনাল এসপি, এসডিও যারাই আছেন সবাইকে বলবো যে ইমিডিয়েট দেখে নাও, কারণ কালকে কিন্তু অনেক জল ঢুকবে। এই জলের ওপর যদি আবার জল আসে, আমার এমনিতেই চিন্তা আছে 35 জনকে কি করে উদ্ধার করব আমরা। আর এখন রাত হয়ে গেছে, জলের কারেন্ট এতটাই, কেউ যে উদ্ধার করতে যাবে তার উপায় নেই, কারণ যে উদ্ধার করতে যাবে সে বোটও তলিয়ে চলে যাবে, এমন অবস্থা। তো ওখানে আমরা এনডিআরএফ টিম পাঠাচ্ছি সকালে, এবং এসডিআরএফ টিমটাও আমরা পাঠাচ্ছি সাউথ 24 পরগনায়। সুতরাং আমরা প্রত্যেকে অ্যালার্ট আছি। বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথেও আমার কথা হয়েছে, সিএস নিজে মনিটরিং করছেন 24x7, এবং তিনি নিজেও ডিএমদের সাথে বারবার করে আজকে 2-3 বার ভার্চুয়াল করেছেন। উনি অলরেডি আমাদের 24x7 মনিটরিং চলছে, টাইম টু টাইম কি অবস্থা। এবং মানুষকে আবার আবেদন করছি, প্লিজ দয়া করে জল আর আগুন এই দুটো জিনিস নিয়ে আমাদের মনে রাখতে হবে, যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে। দোতলা বাড়ি হলেও যদি একতলা ভেসে যায়, তাহলে দোতলা ভাসতে কতক্ষণ নেবে? কাজে জীবনের ঝুঁকি দয়া করে কেউ নেবেন না, সতর্ক থাকুন, কিন্তু জীবন বাঁচান। একটা প্রাণের দাম অনেক বেশি, এটা আপনাদের মাধ্যমে অনুরোধ করব। যদিও আপনারা জুনিয়র ডক্টরদের স্ট্রাইক নিয়ে বেশি ব্যস্ত, কিন্তু তার মধ্যে আমার এই আবেদনটুকু যদি গ্রাম বাংলায় মানুষের কাছে পৌঁছে যেতে পারেন, দিতে পারেন, বিশেষ করে জেলার মানুষের কাছে। কারণ কলকাতায় যদি এই অবস্থা হয় গঙ্গার, তাও তো হাই টাইড আজকে ছিল না, আমি দেখছি এখন জোয়ার আছে, জলের স্রোতের টান খুব বেশি আছে। বলো, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে বৈঠক ছিল, নানান টালবাহানার পর এই বৈঠক সম্পন্ন হয়। আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম। এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রাখেন। 5 দফা দাবি নিয়ে আমরা ডিটেলস, আমাদের যে দাবি, কেন আমরা এই দাবি করছি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখি। রাখার পর তিনি মনে করেন ডিএমই, ডিএসএইচ এবং সিপি স্যারকে তিনি ট্রান্সফার করবেন। আমরা মনে করি তিনি যে এই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন, মিনিটসের মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা হয়তো বলতে পারি আলোচনা কিছুটা সদার্থক। তারপরেও বলতে চাই যেটা সেটা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের যে জায়গা ছিল, যে তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ট্রান্সফারের জায়গা করতে হবে, এবং ডিসি সেন্ট্রালের যে পয়েন্ট ছিল আমাদের, সেই জায়গাটাতে এখনও কোনো ফলপ্রসূ সম্পন্ন আলোচনা আমরা পাইনি, ফলপ্রসূ আশা আমরা পাইনি। রিগার্ডিং সেফটি সিকিউরিটি এবং বিভিন্ন কলেজে আরটি এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করার যে প্রসঙ্গ, এই প্রসঙ্গ নিয়েও আমরা আলোচনা করি। উনি একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের কথা বলেন, চিফ সেক্রেটারিকে হেড করে। আমরা তাদের ডিসএগ্রি করলেও আমরা বলেছি এই নিয়ে আমরা আলোচনায় বসতে রাজি, যদি আমাদের সেফটি সিকিউরিটি মেজার সম্পর্কে যাবতীয় যা পদক্ষেপ, সেই পদক্ষেপ নিয়ে আমরা ডিটেলস ডিসকাশনে রাজি আছি।
এই অবধি আজকের আলোচনা হয়েছে। বাকি ধর্ণা মঞ্চ থেকে আমরা ডিটেলস ডিসকাশন আমরা করব। হ্যাঁ, কিন্তু এই পাশাপাশি এই কথাটা বলে রাখতে চাই, আমাদের আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে যেরকম আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং আমরা যে কর্মবিরতিতে আছি, আমরা আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা, নার্সিং, মেডিকেল পড়ুরা যারা এই আন্দোলনের সাথে সরাসরিভাবে যুক্ত, তাদের সাথে সম্পূর্ণরূপে আলোচনা করার পর আন্দোলনের এবং আমাদের কর্মবিরতির গতি প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেব। এটাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আজকে যে বৈঠকের জন্য যাওয়ার কথা ছিল, প্রথম থেকেই আমরা বলেছিলাম যে দ্বিপাক্ষিক একটা মিনিটস নিয়ে একটা আলোচনা হবে। আমরা গিয়েছিলাম সেখানে, আজকে দীর্ঘক্ষণ একটা আলোচনা হয় এবং সত্যি কথা বলতে কিছু অংশে আমাদের যে বিশাল আন্দোলন, আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে যে দাবিগুলো আমরা রেখেছিলাম, ডিএমই এবং ডিএইচএস, তাদেরও একটা সরিয়ে দেওয়ার একটা আশ্বাস আমরা পেয়েছি। কিন্তু এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাট এবং দুর্নীতি হোক এবং এই থ্রেট হোক, সিন্ডিকেট হোক, তার যাদের একটা প্রশ্রয় হয়েছে সেই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেননি। এছাড়াও আমাদের সেফটি সিকিউরিটি বিষয়ে তিনি কেবল একটা টাস্ক ফোর্স গঠন করবেন এরকম একটা কথা বলেছেন। কিন্তু আমরা স্পষ্টতই জানিয়েছি যে কেবলমাত্র একটা টাস্ক ফোর্স গঠন করে এই সমস্যার সমাধান নয়, কেননা সেফটি সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে আমরা যে জিনিস বলেছিলাম যে শুধুমাত্র বাইরের জিনিস নয়, বাইরের থেকে সিকিউরিটি নয়, যে ইন্টারনাল থ্রেট, এই যে সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, গুন্ডা চক্র, দুষ্ট চক্র, তাদেরকে একটাভাবে উপরে না ফেলতে পারলে তার জন্য প্রয়োজন একটাভাবে গণতান্ত্রিক পরিষদ তৈরি করা। সেই বিষয়ে একটা আলোচনা পথ ওপেন হয়েছে, কিন্তু সেই নিয়ে কোনো কথা কিন্তু খুব বেশি দূর এগোয়নি। আমরা ফার্দার ডিসকাশনে পরে বসতে পারি এরকম একটা কথা হয়েছে। আমরা পথ খোলা রেখে এসেছি, আমরা পথ বন্ধ করতে চাইনি। আমরা যেহেতু সদিচ্ছার একটা ব্যাপার চলছে, আমরা পথ খোলা রেখেছি এবং একথাও মনে করিয়ে দিতে চাই যে যেটুকু আংশিক দাবি আমরা পূরণ করে আনতে পেরেছি, সেটা আজকে এই আন্দোলনের একটা বড় জয়। কিন্তু একথা মনে রাখতে হবে যে এইটুকুর জন্য আমাদের 38 দিন ধরে পথে থাকতে হয়েছে। আজকে আমরা স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে যে গিয়েছিলাম, সেটাও আমরা সম্পূর্ণ করতে পারিনি। আজকে এই অবস্থায় গিয়ে আমরা ধর্ণা মঞ্চে ফিরে যাচ্ছি, বিক্ষোভ মঞ্চে ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে সমস্ত কলেজের যে জুনিয়র ডাক্তার, যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং যারা সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছেন, তাদের সাথে একটা আলোচনা করে তারপর আমরা, এবং অবশ্যই আমাদের নজর থাকবে আগামীকালে সুপ্রিম কোর্টের শুনানির ওপর। এবং অবশ্যই যে কিছু আলোচনা হয়েছে, সেই আলোচনা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে, সেই বাস্তবায়নের ওপরেও আমাদের নজর থাকবে যে কতক্ষণে, কত দিনে এই বিষয়টির একটা বাস্তবায়ন হয়, সেদিকেও আমরা তাকিয়ে রয়েছি। देखिए, ममता बनर्जी ने कुछ मान ली है। पहले से वो तो नहीं मानेंगी बोल रही थी, सीपी को नहीं हटाएगी बोल रही थी। ये जो आंदोलन चल रहा था, बंगाल के चप्पे चप्पे में आंदोलन चल रहा था, बंगाल की जनता मांग कर रही थी कि एक्शन लिया जाए, और बंगाल की जनता इस मुख्यमंत्री के ऊपर पूरा विश्वास खो चुकी है। बंगाल की जनता से हारकर, बंगालियों से हारकर मुख्यमंत्री ने कुछ मान ली है। लेकिन भारतीय जनता पार्टी की जो मांग है, क्योंकि हम जानते हैं कि सिस्टम फेलियर है, सिस्टमेटिक फेलियर है, और इस सिस्टमेटिक फेलियर की रिस्पॉन्सिबिलिटी अगर किसी के ऊपर जाता है तो ना कोई पुलिस अफसर है, ना कोई है। मेन जो एक्यूज है वो ममता बनर्जी है। और जिस तरीके से ताला थाना के ओसी सबूतों को मिटाने में जिसकी गिरफ्तारी हुई है, तो उसमें तो पुलिस प्रशासन का पूरा हाथ लगता है। और विनीत गोयल जैसे अफसर को या डीसी नॉर्थ को आप हटा देंगे और ये बच जाएंगे, ऐसा तो नहीं चलेगा। इनको सजा मिलनी है। अगर इन्होंने छेड़छाड़ की है सबूतों के साथ, तो सजा मिलनी चाहिए। और मुख्यमंत्री अगर मानते हैं कि इनको स्केपगोट करके वो निकल जाएगी, तो निकल नहीं सकती। बंगाल की जनता इस मुख्यमंत्री के ऊपर पूरा विश्वास खो चुकी है, बंगाल की जनता आस्था खो चुकी है। इसलिए भारतीय जनता पार्टी की जो डिमांड है
कि ममता बनर्जी शुड रिजाइन, और उन्होंने खुद बोला था कि अगर जनता चाहती है तो मैं रिजाइन भी कर सकता हूँ, रिजाइन भी कर दूंगा। तो जनता का मूड जो है कि मुख्यमंत्री रिजाइन करना चाहिए, भारतीय जनता पार्टी उस मांग को लेकर आगे अपनी लड़ाई लड़ेगी, रास्ते पे रहेगी।